মেন্টালি রিটার্ডেড, হ্যাঁ এনডিডি ওদের নিয়ে প্রোগ্রাম আর কি, স্পেশাল চাইল্ডদের নিয়ে প্রথম দিকে শুনেছিলাম এটা হেলালের লেকচারটা শুনেছিলাম, কিন্তু শেষ হলো কখন? শেষ অনেক হয়ে 10:30 হয়ে গেছে। আজকে ওইটা ওরকম করেন না, আজকে না ভাই আজকে হবে না এরকম, আজকে তো হবে না। হ্যাঁ তাই করেন, এত 40 মিনিট এত জ্ঞান না হলেও চলবে মনে হয়। জ্ঞান চলবে, বরং অল্প অল্প করে রোজ করবো, ওটাই ভালো। হ্যাঁ সেই আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি আলমিন কেমন আছেন ভাই? স্যার। জি স্যার ভালো আছেন আলমিন? হ্যাঁ গুড। এই যে দেখা হচ্ছে বিরাট ব্যাপার। একদিন আপনার একটা প্রোগ্রামে যেতে পারেনি বুঝছেন, একটাতে আপনি দাওয়াত করেছেন আমাকে, কি একটাতে গেলাম, ডিপ্রেশনের ওটাতে ছিলামই, আপনি প্রেজেন্ট করলেন। পরে আরেকটাতে বোধহয় সেদিন কেন ওইটাও স্যার ভালোই ছিল, এটা হচ্ছে বাইপোলার এন্ড ওসিডি। পরে শুনলাম আমি, আমি আর আসলে যেতে পারলাম না, যেতে খুব ইচ্ছা ছিল যাওয়ার, যাওয়া তো না, আমার থাকা আর কি, বাড়িতে বসে। বাড়িতে বসে প্রোগ্রাম করা। আমাদের তো দেখতেছি লাইভ অন ফেসবুক, সুতরাং শুরু করে দেওয়া যাক। স্যার ওই যে আপনাদের পেজটাই স্যার দিচ্ছি, আমাদেরটাই হচ্ছে স্যার, আপনাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রি পেজটাই স্যার 1 মিনিট লাগবে স্যার। স্যার ওকে স্যার, সব জায়গায় হয়েছে স্যার। একটু 1 মিনিট, আমি ওটা আমাদের গ্রুপে দিয়ে দেই। স্যার গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি স্যার আমি। না ওটা তো পেজ। আচ্ছা স্যার। স্যার আমি সবাইকে এখন স্যার মিউট করে দিব স্যার, এক্সেপ্ট স্যার আপনারা যারা প্যানেল অফ এক্সপার্ট এবং ইসে আছেন তারা ছাড়া সবাইকে স্যার মিউট করে দিব আপনাকে স্যার। আপনারা স্যার চাইলেই স্যার আপনারা আনমিউট করতে পারবেন। হ্যাঁ জি স্যার, সেটা আমি রাখছি স্যার। 23 জন পার্টিসিপেন্ট হয়েছে অলরেডি। স্যার আপনারা যারা আছেন তাদের সবার কাছে অপশনটা আছে, আপনারা চাইলেই স্যার আনমিউট হতে পারবেন। ইয়েস স্যার, স্যার আপনি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম স্যার, আনমিউট করে একটু কথা বলবেন স্যার। মামুন স্যার আপনি একটু আনমিউট করে কথা বলবেন, সবাই মিউট আছেন এখন সবাই মিউট আছেন, আপনি একটু আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা শুরু করব? হ্যাঁ স্যার। স্যার আমি তাহলে কি একটু ফার্স্টে 2 মিনিট স্যার 1 মিনিট স্যার নিয়ে স্যার, আমি আমাদের পেজে যেটা দিছে সেটা থেকে গ্রুপে মানে বিএপি গ্রুপে দিতে আমি পারি নাই স্যার, আপনি যদি একটু কষ্ট করে দিয়ে দেন স্যার শেয়ারটা। আচ্ছা আপাতত শুরু হয়ে যাক, তোমার প্রেজেন্টেশন চলাকালীন সময় আমি চেষ্টা করব। ওকে জি স্যার। শুরুটা তো স্যার তাহলে আমি কি একটু স্যার ফার্স্ট স্টার্টিংটা শুরু করে দিব স্যার নিয়াজ স্যার? আচ্ছা আপনি তাহলে আমার মনে হয় শুরু করি নাকি? জি স্যার শুরু করেন স্যার। আচ্ছা ঠিক। আচ্ছা আমাদের শোনা যাচ্ছে এখন না? Respected participants, assalamu alaikum and good evening, and welcome everybody to our today's webinar on COVID-19 and mental health of the elderly population, and it is organized by Bangladesh Association of Psychiatrists, and it is and today we have as a chair we have Professor Dr. Wazil Alam Choudhury, is the chairperson of the he is the senior consultant of the Square Hospitals Limited and president Bangladesh Association of Psychiatrists. We have chief guests, our respected teacher Professor Dr. Jhunu Shamsun Nahar. She is the vice president of the Bangladesh Association of Psychiatrists and professor of psychiatry, Bangabandhu Sheikh Mujib Medical University. We have panel of experts, Professor Dr. Bidhan Ranjan Rai Poddar is the director
of the National Institute of Mental Health. And we have also Dr. Sultana Algin, member of the Executive Committee, Bangladesh Association of Psychiatrists, and Associate Professor of the Psychiatry of the Bangabandhu Sheikh Mujib Medical University, Dr. Abrudash Bhumik, Treasurer, Bangladesh Association of Psychiatrists, and also the Associate Professor of the National Institute of Mental Health. We have also amongst us respected panel of experts as Dr. Ramendra Kumar Singh Royal is the Joint Secretary of the Bangladesh Association of Psychiatrists and Associate Professor and Head of the Department of Psychiatry, Sylhet MEG Osmani Medical College. We have also Dr. Mekhola Sarkar, Scientific Secretary, Bangladesh Association of Psychiatrists and Associate Professor of Psychiatry, National Institute of Mental Health. We have Dr. M.M. Jalaluddin, Associate Professor of Psychiatry, National Institute of Mental Health and Neurosciences, and National Institute of Neurosciences and Hospital. And I am Dr. Niaz Mohammad Khan, Organizing Secretary of Bangladesh Association of Psychiatrists and Associate Professor of National Institute of Mental Health, welcoming you all to today's webinar. And our today's speaker is, keynote speech will be presented by Dr. Abdullah Al Mamun. He is the Registrar of Psychiatry, National Institute of Mental Health, Dhaka. With the kind permission of the chairperson, sir, I would now like to request Dr. Abdullah Al Mamun to present his keynote speech. Sir, can he start? স্যার একটু আনমিউট করে কথা বলতে হবে স্যার। মামুন স্যার আপনার দেখা যাচ্ছে, আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কি শুরু করবো স্যার? Hi, Dr. Abdullah Mamun, you can start your presentation now. Okay, so thank you, sir. Thank you very much. Assalamu alaikum, respected teachers, my honorable chairperson, Professor Dr. Muhammad Wajud Alam sir, and honorable chief guest, Professor Dr. Jhunu Shamsun Naha madam, and respected panelists, all of my teachers. Assalamu alaikum to all. I am going to present a topic on today's topic, that is COVID-19 and mental health of the elderly population. I am Dr. Abdullah Al Mamun, working as registrar in National Institute of Mental Health. Now, coronavirus infection, world is facing a global threat from the coronavirus disease 2019, that is COVID-19, caused by the SARS-CoV-2. And worldwide picture is shown here. COVID-19 situation in the world, that is up to 25 August, about 25 million people, about 24 million people have been infected, about 8 lakh people died, but the hope is that about 16 million people had been recovered. And how is the situation in Bangladesh? In Bangladesh, up to yesterday, about 3 lakh people have been infected with coronavirus, about 4,000 people died, and about 2 lakh people had been recovered. And the data collected from worldometers.information.coronavirus এই site থেকে. And COVID-19 and the elderly. The severity and fatality of the COVID-19 has been directly related to age. World Health Organization in its guidelines has recommended strict social isolation in the geriatric population. As there is increasing vulnerability, they are also suffering from more fear, more pain and apprehension in the seniors and their families. And this is how COVID-19 affects the mental health of the elderly. That is, they are aware of having higher risk of severe respiratory problems, and there is chance of risk of hospitalization,
and they require ventilatory support, and there is high mortality rate in the hospitals, in the ICU, in the ventilatory support. So this leads to significant stress, anxiety, and other related mental health problems. And so they understand the difficulty in accessing essential services, that leads to experience more stress, that impose them extra restrictions, and they try to maintain social distancing, and that leads to decrease in social support, and that also leads to difficulty in accessing essential services, and that leads to more stress and more stress. And during the days where the youth people are very much familiar with the social media apps, many older citizens are not very much familiar with them. They even many of them even cannot start a smartphone or use a smartphone. So this is making them very much vulnerable, while social distancing is a mandatory to maintain physical social distancing. And social isolation is an important risk factor for mental health problems like depression and anxiety in older adults also. And there are people, especially older people, they are suffering from pre-existing medical illness or psychiatric illness that is causing them very much vulnerable, because there is less chance of getting medication, as there is sometimes lockdown, all the shops are not open, and there is difficulty in seeking medical help or psychiatric help all over the country. So this can lead to worsening of the pre-existing medical or psychiatric condition. They may present with sleeplessness, feeling anxious, boredom, panic attacks, nightmares, feeling of emptiness, and feeling of imprisonment. There's some common fears, sir. Fear of contracting COVID-19, fear of spreading the infection to others, anxiety about health, anxiety related to uncertainty about future, and they also fear that when they will die, they will not in touch with their relatives. And common mental disorders in this age group in this COVID situation: depression, anxiety disorders, hypochondriasis, PTSD, adjustment disorders, and others. And some mental health issues in the older adults with pre-existing mental illness: there is risk of relapse of depression and worsening of depressive symptoms also. There is higher risk of delirium and recurrence of delirium, as there is chance of worsening of medical and psychological disorders. Now, dementia and COVID-19. In older adults with pre-existing dementia, there are few unique challenges. Usually, older adults with cognitive impairments have behavioral problems. They have challenges in understanding the COVID-19 pandemic-related preventive measures and related information. It is difficult for caregivers to restrict mobility in older adults with dementia. It is also difficult for older adults with dementia to be compliant with frequent hand cleaning, maintaining social distancing, and the use of protective facial mask. And those living in old age homes or residential setups or living alone are the most vulnerable populations during the pandemic in terms of mental health. And old age homes, which already have constraints in terms of staff and space, will have challenges in implementing preventive measures. And mental health issues in these old home settings: sleep disturbance, fear of contracting the virus, worry and apprehension about the future,
paranoia of other inmates. Now, what is the solution? Solution may be telemedicine, as there is difficulty in getting physical contact with the doctors, psychologists, etc. Awareness programs in the media that is already running, and sometimes ago Professor Junu Samson Madam and Professor Adul Alam sir was talking about this awareness program in the Facebook. Mental health screening, dedicated mental health helpline which we have in the National Institute of Mental Health. There are 2 dedicated phone numbers by which all mental health related problems can be identified. People can call here and we answer them. And there is also 2 WhatsApp numbers where people, if they want, they can contact with psychiatrist and get video counseling. And early management is needed. And WHO have published some guidelines in this situation for older population. They published it in 3 categories. One is the older people who are living alone, how to help them, and older peoples or people with long-term chronic disease, how to help them who are living with their family members, and how to help the older people themselves. They also published a guideline regarding this. And what is the conclusion? COVID-19 is a pandemic with global health threat. The elderly are most vulnerable for severity and mortality. The elderly are most susceptible to mental health problems related to such pandemics. And special care needs to be taken for geriatric mental health during such crisis. That is all about today's presentation. Thank you all. I am very much grateful to Dr. Niyaz Muhammad Khan sir, who helped me a lot to make these slides. And I pray for all my teachers. Today what I am is the blessings of them, and I pray their good health in all times. Thank you, sir. Thank you, Dr. Abdul Al Mamun, for your nice and very much elaborative presentation. And before going to the question answer session, I want to start the I'd like to start the panel of experts session. I have a panel of experts. At first, I would request Dr. M.M. Jalaluddin, Associate Professor, National Institute of Neurosciences and Hospital. Dr. M.M. Jalaluddin, do we have? Thank you, Dr. Niyaz Muhammad Khan bhai. And first of all, I would like to give thanks to Iskar Pharmaceuticals Limited for arranging such a wonderful webinar, and thanks BAP. My respected teachers and participants, good evening. প্রথমে আমি ধন্যবাদ জানাই মামুনকে, ডক্টর আব্দুল মামুনকে তার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আসলে এই কোভিড সিচুয়েশনে আমরা অনেকগুলি ওয়েবিনার, জুম মিটিং আমরা এগুলি করেছি বিভিন্ন টপিকের উপরে। তো আজকের টপিকটা আসলে একটা টাইম ডিমান্ডিং, যেহেতু আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও যেহেতু গড়ায়ু বেড়ে গেছে 72 to 4, মেল ফিমেল একটু ডিফারেন্স আছে। তার মানে এই এল্ডারলি পপুলেশন যত বেশি হবে, আমাদের দেশে এল্ডারলির যে ডিসঅর্ডার গুলি, সেই বার্ডেন গুলি আমাদের বেশি হবে। তার ভিতরে এখন এই কোভিড সিচুয়েশন, সেই কোভিড সিচুয়েশনে আমরা
এই এল্ডার পপুলেশন বা আমাদের সিনিয়র সিটিজেন এদের সাথে আমরা কি বিহেভ করব, তাদের কি কি প্রবলেম, মেন্টাল হেলথ মামুন খুব সুন্দর করে বর্ণনা করছে। আমি ডিটেইলস যাব না, দুই একটা কথা বলে জাস্ট, কারণ যেহেতু এখানে অনেক প্যানেল অফ এক্সপার্টস আছেন এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, আসলে আমরা তাদের কাছ থেকে বেশি শুনবো এবং তাদের কাছ থেকে জানবো। আসলে এই জন্য আমি দুই একটা জিনিস উল্লেখ করতে চাই। অন্যান্য দেশে যত এল্ডারলি মারা গেছে, কিন্তু আমাদের দেশে ঠিক তত না। আমি যদি উন্নত দেশের দু একটা উদাহরণ দিই, কানাডাতে যেমন ওল্ড হোমে প্রচুর এল্ডারলি পপুলেশন মারা গেছে, তাদের বিরাট একটা অংশ। অতএব সেই তুলনায় কিন্তু আমাদের দেশের চিত্রটা একটু ভিন্ন। কিন্তু আমাদের দেশে হয়তো যারা মারা গেছেন তারা আসলে কোমরবিডিটি বেশি ছিল। আর কোভিড আসলে এক এক সময় এক একটা অর্গানকে বেশি বলা হয়, কিন্তু আসলে এটা মাল্টি অর্গান মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট। সে রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, ভেসেল, ব্রেন, এমন কোন অর্গান নাই যে সে ইনভলভ করে না। আর ওল্ড এজ যেহেতু ভালনারেবল, তার মামুন উল্লেখ করেছে ডিমেনশিয়া, ডেলিরিয়াম, এইগুলি যেহেতু ওল্ড এজে বেশি হয়, অতএব তাদের সিমটম হওয়ার সম্ভাবনাও বেশি। এবং কোভিড এর জন্য অস্ট্রেলিয়াতে একটা গবেষণা দেখা গেছে রিসেন্টলি, যেটা সেটা হলো অন্যান্য সিমটমের পাশাপাশি মেন্টাল হেলথ প্রবলেম অর্থাৎ সাইকিয়াট্রিক সিমটমও একটা সিমটম এই কোভিড-19 এর জন্য। আর যদি ওল্ড এজ হয় তাহলে সেটা তো আরো বেশি হবে। তো ওল্ডার পিপল যারা, তাদের আমাদের আসলে বিশেষ কেয়ার নিতে হবে এবং আমরা আসলে নেই। আর আমাদের দেশে একটা অ্যাডভান্টেজ হলো আমাদের যে সোশ্যাল বন্ডিং এবং আমাদের যে জয়েন্ট ফ্যামিলি টাইপ, এটা আসলে আমরা খুব এনজয় করি এবং এটা হয়তো আমাদের একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর আমি মনে করি। মানে বাস্তবতা যেটা, সেটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যদিও দেখা যায়, তার পজিটিভ দিকও আমরা কিছুটা শুনেছি, নেগেটিভ দিকও এমনও শুনেছি। অনেক সন্তান তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে উইদাউট প্রোটেক্টিভ মেজার সে আইসিইউতে মানে কুলে করে নিয়ে ওখানেও ঢুকে গেছে, এরকম ঘটনা ঘটছে। আর রিভার্সটাও আমরা দেখেছি, বৃদ্ধ মাকে জঙ্গলে ফেলে রেখে আসছে, আমরা সেই চিত্রও দেখেছি। অতএব আমাদের মানবিক হতে হবে, শুধু কোভিড এর জন্য না, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। অতএব এই কোভিডের আমাদের যে শিক্ষাটাকে আমরা পরবর্তীতে কিভাবে এটা আমরা ভালোভাবে চলতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে। আর আমি একটা কথা বলি, আসলে আমরা আর আগের জীবনে ফিরে যেতে চাই না, আমরা নতুন করে নতুন জীবন শুরু করতে চাই, যাতে কোভিড থেকে আমাদের এটা একটা শিক্ষা। আমাদের অনেক এক্সপার্ট প্যানেলিস্ট আছেন এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, তারা হয়তো আরো ভালো বলবেন। এই প্যান্ডেমিক আসলে এখন কোভিড প্যান্ডেমিক, কিন্তু এখন বর্তমানে এবং এই যে মেন্টাল হেলথ প্যান্ডেমিক, এটা আসলে দীর্ঘমেয়াদী হবে। তাহলে সেই অনুযায়ী আমরা যতগুলি আমরা আমাদের সাইকিয়াট্রি যে ব্রাঞ্চ আছে, আমরা চাইল্ডের প্রতি যেমন কেয়ার নিব, অ্যাডাল্টদের প্রতি কেয়ার নিব, এই এল্ডারলি পপুলেশনের প্রতি আমাদের যে কি করণীয় সে ব্যাপারে এখনই আমাদের অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা আমাদের যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এটা আসলে এখন সেটা রিসার্চের ব্যাপারেই হোক, তাদের ম্যানেজমেন্টের ব্যাপারেই হোক, বা এই মাল্টি ডিসিপ্লিনারি ইনভলভমেন্ট হোক, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অতএব আর ডিমেনশিয়া পেশেন্টের ক্ষেত্রে একটা যেটা আমরা বলি আর কি, ডিমেনশিয়া পেশেন্ট তো এভাবেই তার সাইকিয়াট্রিক বিহেভিয়ারাল সিমটম বা অনেক দেখা যায়, পাশাপাশি যদি তার কোভিড থাকে তখন এই সিমটমগুলি আরো অ্যাগ্রাভেট করবে, তখন আসলে ফ্যামিলির জন্য একটা বার্ডেন। এবং আমরা যদি প্রপার কেয়ার, প্রপার ম্যানেজমেন্ট না করতে পারি, তাহলে আমরা আমাদের যারা আমাদের জন্য সব সময় সবকিছু করে গেছেন আসলে আমরা তাদেরকে আমরা হারিয়ে ফেলবো। তো আমরা চাই না আমাদের সিনিয়র সিটিজেন, এল্ডারলি পপুলেশনকে আমরা এত তাড়াতাড়ি হারাতে, কারণ তাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে, সব ব্যাপারে আমরা তাদের কাছ থেকে শিখবো। অতএব আমরা যাতে তাদের প্রতি মানবিক হই, সবার প্রতি মানবিক হই। এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে এই আজকের অনুষ্ঠানে ইনভাইট করার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম জালালউদ্দিন কে। আসলে উনি ন্যাশনাল নিউরো সায়েন্স এন্ড হসপিটালে অনেকদিন যাবতীয় কাজ করছেন এবং নিউরো সাইকিয়াট্রি এবং এল্ডারলি পপুলেশন নিয়ে কাজ করছেন, এবং তার অমূল্যবান বক্তব্যের মাধ্যমে আসলে বের হয়ে এসছে যে অনেকগুলো বিষয়, যে আমরা এল্ডারলি পপুলেশনের কি রকম ইনফেকশন রেট এবং তার মেন্টাল হেলথ স্ট্যাটাসটা কেন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ। তো আমি পরবর্তী প্যানেল অফ এক্সপার্ট ডক্টর সুলতানা আলগিন ম্যাডাম, উনি ডক্টর সুলতানা আলগিন ম্যাডাম, মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, and she is also the associate professor, Department of Psychiatry, Bangabandhu Sheikh Mujib Medical University, and she is also the coordinator of the geriatric clinic
of the Bangabandhu Sheikh Mujib Medical University Department of Psychiatry. Madam. ম্যাডাম একটু আনমিউট করে কথা বলতে হবে। ম্যাডাম একটু আনমিউট করে নিন। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ঠিক আছে ম্যাডাম, শোনা যাচ্ছে। জি ধন্যবাদ নিয়াজ। আর আজকে যে অর্গানাইজার স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিএপি এই দুইজনকে আমি আমার মানে ধন্যবাদ দিতে চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য এবং স্পেসিফিক একটা এজ গ্রুপকে নিয়ে থিম নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে সেজন্য হচ্ছে গিয়ে আরো বেশি আমি এই সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে এই গ্রুপটা আমরা বেশিরভাগই হচ্ছে গিয়ে নেগলেক্টেড থাকেন, ওনারা হচ্ছে গিয়ে বেশিরভাগই এখানে নেগলেক্টেড থাকেন যেহেতু দুইটা এক্সট্রিম এজ গ্রুপ, মানে এল্ডারলি গ্রুপ আর একটা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট গ্রুপ, তার মধ্যে বেশি নেগলেক্টেড হয় আমার কাছে মনে হয় যে এল্ডারলি গ্রুপরা, কারণ তাদের যে বিভিন্ন রকমের যে স্ট্রেস গুলো সেই স্ট্রেস গুলো হচ্ছে যে এখন সোশিয়াল আইসোলেশন, তাদের রিটায়ারমেন্ট, তাদের এমটিনেস সিনড্রোম যেটা তাদের ফ্যামিলি থেকে ডিটাচমেন্ট গুলো চলে যায়, তাদের শেয়ারিং এর দায়িত্বগুলো হচ্ছে অনেক কমে যায়, ফলে ফ্যামিলি মেম্বারসদের থেকেও তাদের যতটাই হোক দূরত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে কোভিড এর এই টাইম গুলোতে আমি বেশ কিছু পেশেন্ট দেখছি, তার মধ্যে আমি 2 বা 3 জনের কথা বলতে চাই। একজন হচ্ছে গিয়ে উনিও 50-60, মানে আমি এইখানে দেখেছি 50+ বা 55 এই ধরনের মহিলাদের কয়েকজনকে দেখলাম। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে তার আগে ডিপ্রেসিভ এপিসোড ছিল, কিন্তু রিসেন্টলি যখন এবার দেখা গেল যে পেশেন্ট হলো গিয়ে মানে তার সাথে ডিপ্রেশনের করোনা রিলেটেড সাইকোসিস, যে প্রত্যেকটা খাবারের মধ্যে তার করোনা মিশানো, কে যেন তাকে খাবারের মধ্যে করোনা মিশিয়ে দিয়েছে, সে রিফিউজ টু টেক দ্য ফুড এন্ড মেডিকেশনস, মানে এই ধরনের সিমটম নিয়ে কিন্তু এখন পেশেন্টরা আসছেন। তারপর আরেকজন হচ্ছে গিয়ে বলি, আরেকজন ভদ্র মহিলা, উনি আর 1.5 বছরের মধ্যে, আগামী বছরের মধ্যে হচ্ছে রিটায়ারমেন্টে যাবে। তার দুইজনই মেয়ে এবং দুজনই বিদেশে থাকে, ফলে তার হচ্ছে গিয়ে সে যে এই মানে করোনা পিরিয়ডে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে হেল্প নিবে এই চিন্তায় উনি কিন্তু মানে আবার ডিপ্রেশনে ভোগা শুরু করেছে। এখানে মেয়েরা কিন্তু বিদেশ থেকে এই ইসের মাধ্যমে আপনার ভিডিও চ্যাটিং এর মাধ্যমে তার কথা বলছে, আমার সাথেও হচ্ছে গিয়ে অনলাইন কনসালটেশন করছে, কিন্তু এই যে তাকে যে আশ্বস্ত করা, এই আশ্বস্ত করাটা কিন্তু শেষ পর্যন্ত মেয়েরা করতে পারে নাই, কারণ তার সাপোর্টিভ যে ওই বিল্ডিং এ যে বাসায় থাকে তার ফ্যামিলিতে শুধু ওই ভদ্র মহিলা ছাড়া আর কেউ থাকে না, আর একজন ছোট বুয়া থাকে। আর আরেকজন যে ভদ্র মহিলা উনি রিসেন্টলি মারা গেছেন, উনি মারা গেছেন করোনাতে, যখন সবাই আক্রান্ত, উনি কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই, উনার ভয়ে ঢুকে গিয়েছিল যে উনি করোনা আক্রান্ত হবে, উনার টাকা পয়সার অভাব ছিল, যখন মারা গেলেন উনার ড্রয়ারে প্রায় 1.5-2 লাখ টাকা হচ্ছে ক্যাশই পাওয়া গেছে। তো এই হচ্ছে কি আমাদের মানে এখনকার মানে সামাজিক অবস্থা, যে আসলে এখন বয়সের যে ব্যাপারগুলোতে দেখা যায় যে সোশ্যাল আইসোলেশন, আনসার্টেনটি, এই দুইটা জিনিস হচ্ছে কি অনেক বেশি। এগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি আর পাশাপাশি যদি ফ্যামিলি সাপোর্ট গুলো আমরা বাড়াতে পারি, তাহলে আসলে আমাদের এই ধরনের ক্রাইসিস গুলো আছে, এই যেটা আমাদের জালাল বললেন যে এই ক্রাইসিস কিন্তু এই সাময়িক না, এটা কিন্তু লং লাস্টিং। এটা কবে এই করোনা যাবে আসলে এটা আমরা জানি না। যে ঢেউগুলো বলেছে সেগুলো দেখা যাচ্ছে যে সেই আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত এটা টানা থাকবে। তো আব্দুল্লাহ মামুন, তোমার প্রেজেন্টেশন, তোমাকে মানে কংগ্রাচুলেশন জানাই, তোমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর গোছানো হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আমাদের এই দিকটাতে যদি আমরা নজর দেই তাহলে আমার মনে হয় যে আমাদের এই মানে এই ক্রাইসিস পিরিয়ড গুলোকে আমরা ওভারকাম করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য, যে বিষয়গুলোর মাধ্যমে আসলে উঠে এসছে আমাদের বর্তমান এবং ভবিষ্যতে কি করা যেতে পারে, এবং বর্তমানে এল্ডারলি পপুলেশন যে মেন্টাল হেলথ ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের কোমরবিডিটি এবং কোভিড-19 এর রিস্কটা বেশি থাকা, ইনফেকশনের রিস্কটা বেশি থাকা তাদের এল্ডারলি পপুলেশন, এবং দে আর রিয়েলি নেগলেক্টেড পার্ট অফ দ্য পপুলেশন।
আমাদের মধ্যে জয়েন করেছেন ডক্টর রমেন্দ্র কুমার সিংহ রয়েল, সিলেট থেকে। উনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আমি রমেন্দ্র কুমার সিংহ রয়েল স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার। ধন্যবাদ রয়্যাল, ভালো আছেন? স্যার। ধন্যবাদ নিহাজ। আসলে আমি ওই আব্দুল রহমান মামুনের কিটা প্রেজেন্টেশন দেখতে পাই নাই, কিন্তু আজ আমি জানি নিশ্চয়ই মামুন ভালো প্রেজেন্ট করে। আর আমি আসলে মামুনের একটা কাজেই গেছিলাম। আমি আসলে আগামী আইসিবি যেটা আমাদের এরোনিয়াতে করতে পারি, এই জন্য এরোনিয়াতে দেখতে গেছিলাম। তার জন্য আসলে আমার জয়েন করতে লেট হয়েছে, আর তা না হলে আমি আসলে টাইমলি জয়েন করতাম। আমি আসলে এই জন্য দুঃখিত। আবার আগামীতে যদি ওইটা করতে পারি তাহলে তো আমি আসলে এটা সবাই খুশি হবে মনে হয়। আর ম্যাডামটা তো আছেন, হ্যাঁ আপনারা আছেন। আসলে যে জিনিসটা ইস্যু নিয়ে আলাপ হচ্ছে আসলে সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি জানি না সে কি কি কভার করছে, আমি বলতে পারবো না, কিন্তু যেটা নিয়ে হয় সেটা লোকে আমরা সবসময় বলে থাকি বয়স হলেই খারাপ, বয়স্কদের খারাপ, ইয়াংদের কিছু হয় না। এটা তো প্রচলিত ভাষা হয়ে গেছে। এটা ইয়াংদের আমরাও বলি, সিনিয়রদেরকে সবসময় আপিল করি যে স্যার আপনারা ম্যাডামরা একটু সতর্ক থাকবেন। আমরা সবসময় বলি, আমরা যেভাবে বলি সামাজিক ভাবেও সেই কথাটা আসলে প্রকাশ হয়ে আসছে। কাজেই বয়সকালে কোমরবিডি থাকে, সাথে আবার আমরা এই যে জার্গন গুলা, যে কথাগুলো আমরা সবসময় ইউজ করি, সেই কথাগুলো তো ওনাদের কানে ভাসে। যতই কান খারাপ হোক, কিন্তু যদি বলে খারাপ কথাটা কিন্তু যারা কম শুনে তারা নাকি ভালো শুনে, এটা তো বলে সবাই, যেটা কিনা আনএক্সপেক্টেড, এই কথাটাই নাকি ভালো শুনে যারা বয়স্করা। তো সেই ক্ষেত্রে সেটা অভিজ্ঞতার এগুলোকে হোক, যেভাবে হোক, তো সেই আঙ্গিকে ওনাদের আসলে এটা এই কথাগুলোতে রিয়েকশন হওয়াটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সেই জায়গাতে আসলে আমাদের কি করণীয়, এটা একটা বড় ধরনের কাজ। সেটা তো আমার মনে হয় মামুন নিশ্চয়ই এটা কভার আপ করছে। তো সেই জিনিসটা এখন নর্মালি যেটা রুটিনের কথা বলা হয়, এটা মনে হয় বলা আছে, রুটিনটা মেনটেন করার কথা বলা হয়। যদিও আসলে রুটিন মেনটেন করাটা শর্ট আপ, আমরা রুটিনের কথা বলি বারবার, কিন্তু আসলে রুটিন কতটুকু মেনটেন করা সম্ভব সেটাও, কারণ শুধু এক এল্ডারলি পার্সন শুধু রুটিন মেনটেন করবে, অন্য কেউ রুটিন মেনটেন করবে না, সেটা কিভাবে সম্ভব? কাজেই ওনার রুটিন মেনটেন করতে গেলে আসলে সবারই একটা রুটিনের মধ্যে চলতে হবে, যেটা কিনা প্রায় অসম্ভব বলতে গেলে। কারণ আমার ছেলে মেয়ে, আমি বলি যে রুটিন পুরো করো, খাও দাও, ঘুমাও, দেখলাম যে আমি হয়তো আগে ঘুমাচ্ছি, ওরা স্যার হাজার রাত জায়গা আছে। এখন এইখানে এই সিচুয়েশনে যদি আমার একজন এল্ডারলি পার্সন থাকে, বাবা মা থাকতেন, তাহলে আসলে তাদের মেনটেন করাটা সো টাফ। এটা বাস্তবের একটু বাইরে। কাজে বাস্তবের কাছাকাছি কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা যদি ওনাদেরকে একটু হাইলাইট করতে পারি তাহলে মনে হয় জিনিসটা ইজি হবে। আর খাওয়া দাওয়া, চলাফেরা, সবার সাথে কথা বলা, আর এগুলো তো মনে হয় নিশ্চয়ই কভার করছে। ধন্যবাদ আসলে। আর আমি আসলে সবার কাছে দুঃখিত, আমি আসলে লেটে জয়েন করার জন্য। আর স্যারেরা আছেন, ম্যাডামরা আছেন, আরো কিছু বলবো। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর রমেন্দ্র কুমার সিংহ রয়েল স্যারকে, যে আসলে উনি সিলেট থেকে আমাদের একটা কাজেই ব্যস্ত ছিলেন এবং সেখান থেকে জয়েন করেছেন। ধন্যবাদ। আমি পরবর্তী প্যানেল অফ এক্সপার্ট হিসেবে প্রফেসর ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, ডিরেক্টর কাম প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, স্যারকে এই COVID-19 and mental health of the elderly population এই টপিকের উপর কিছু বলার জন্য অনুরোধ জানাই। প্রফেসর বিধান রঞ্জন রায় পোদ্দার স্যার, আপনাকে আনমিউট করে নেন। আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের মডারেটর, উপস্থাপক, বিজ্ঞ প্যানেলিস্ট বৃন্দ এবং যারা আয়োজন করেছেন তারা এবং যারা শুনছেন আমাদের এই প্রোগ্রামটা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই মামুনকে আমি ধন্যবাদ জানাই যে মামুন সুন্দর প্রেজেন্ট করেছে বিষয়টাকে খুব সংক্ষিপ্ত ভাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সংক্ষিপ্ত ভাবে। আমি দেখলাম যে সে 10 মিনিট সময়ও নেয়নি, সুন্দর প্রেজেন্ট করেছে, খুব ভালো কথা। আমি কিছু লিমিটেশনের কথা বলবো, এটা কিছুটা আত্মসমালোচনা হবে,
কিন্তু আমার মনে হয় কিছু কিছু বলাও দরকার। আমি মাঝে মধ্যে ওয়েবিনারে অংশ নিই, কিন্তু আমি যেটা বোধ করি একটা হচ্ছে যে আমাদের যেহেতু দেশীয় গবেষণাগুলো কম হয়, সেই সুযোগ কম থাকে, আমাদের ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালের উপর নির্ভর করতে হয়। ফলে আমাদের প্রেজেন্টেশন গুলো অনেকটাই ওয়েস্টার্ন বেসড হয়ে যায়। কিন্তু আমাদের চোখ কান খোলা রাখা দরকার, কারণ আমরা কিন্তু পণ্ডিত না, আমরা হচ্ছে ডাক্তার, আমাদের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক। ফলে আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলোকে সবসময় মনে রাখি আমাদের প্রিপারেশনের সময়, তাহলে এটার প্রতিফলন ঘটবে। যেমন আমি আজকের উদাহরণ দিই, অন্য দিনের কথা টানছি না। যেমন আজকে স্লাইডে ইনমেটদের প্রবলেম নিয়ে কিন্তু বেশ কথা বলা হবে, কিন্তু আমাদের দেশে বৃদ্ধাশ্রম কয়টা আছে? ফলে এটা তো আসলে আমাদের প্রবলেম না। ফলে আমাদের বৃদ্ধদের কি প্রবলেম সেইটা বরং আমাদের এখানে আসা প্রয়োজন। আরেকটা বিষয় আমি খেয়াল করি, আমরা যারা ওয়েবিনারে অংশ নিচ্ছি এর বেশিরভাগ সময় কিন্তু ঢাকাবাসী কিংবা শহরবাসী। আমরা অনেক সময় ভুলে যাই যে বাংলাদেশের একটা বড় অংশ মানুষই কিন্তু শহরে বাস করে না। ফলে এই বিষয়টা আমাদের একদম বাদ পড়ে যায় আমাদের আলোচনা থেকে। আমার মনে হয় যারা শুনছেন ভবিষ্যতে তারা প্রিপারেশনের সময় এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি প্রিপেয়ার করেন, কিন্তু আমি নিশ্চিত আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু ওই জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, আমাদের আত্মীয় স্বজন আছে, বাড়ি ওখানে, আমাদের রুগীরা ওখানে, কিন্তু আমরা ওই স্লাইড তৈরি করার সময় যেন ভুলে যাই কথাগুলো, কিংবা আলোচনার সময় যেন ভুলে যাই। আচ্ছা, তারপরে আরেকটা প্রসঙ্গ আসুক, এটা একটা টেকনিক্যাল প্রসঙ্গ যে কি কি অসুখ হতে পারে এই সময় বয়স্কদের। হাইপোকন্ড্রিয়াসিসের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু হাইপোকন্ড্রিয়াসিস তো একটা খুব আর্লি এজে অনসেটের অসুখ, মানে ইয়াং এজে। এই ওল্ড এজে তো হাইপোকন্ড্রিয়াসিস ডেভেলপ করার কোনো কারণ হতে পারে না। সুতরাং এইটা কিন্তু আমার মনে হয় যে ঠিক হয়নি, হাইপোকন্ড্রিয়াসিস না। যাই হোক, এখন আমি অন্য কথাতে আসি। এটা সবার জন্যই, এটা আমরা নিজেরা আত্মসমালোচনা করলাম। এখন সবার জন্য যে কথাগুলো বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমরা তো পাশ্চাত্যের অনুসরণ করি এবং করতে বাধ্য। ফলে আমাদেরও কিন্তু, যেখানে জালাল বললেন যে আমাদের ফ্যামিলি টাইজ, এক্সটেন্ডেড ফ্যামিলি, হ্যাঁ এইগুলো সত্যি আমাদের শক্তিশালী ঐতিহ্য, কিন্তু সেই ঐতিহ্য কিন্তু ভাঙনের মুখে। একদম দুই রকম। দেখেন, উপর লেভেলে এক ধরনের ভাঙন, নিচের লেভেলে এক ধরনের ভাঙন। উপর লেভেলের ভাঙনটা কি? ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা দূরে কাজ করে, ওই বুড়া বুড়ি একা। এটা নির্মম বাস্তবতা আমাদের সমাজে, উপরের সমাজে। আর নিচের সমাজে কি হচ্ছে? সেখানে দারিদ্র। ফলে ছেলে বিয়ে করলো, সে আলাদা সংসার চলে গেল, বুড়া বুড়ি করে রইল। ফলে এই যে আইসোলেশনের প্রবলেমটা, এটা কিন্তু দুই লেভেলে বিভিন্নভাবে এফেক্ট করতেছে। ফলে আমাদের যে সোশ্যাল কোহিশন বলেন কিংবা আমাদের ফ্যামিলি টাই বলেন, সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে। সেটা মানে সত্যি কথা, সেই বিষয়টার প্রতি আমাদের নজর দিতে হবে। তারপরে প্রসঙ্গত আসুক যে আমাদের যেটা আমাদের WHO মহাসচিব উনিও বারবার বলছেন, এটা ঠিক যে ইয়াংদের মধ্যে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম, এবং ফলে তারাই বর্তমানে রোগের ক্যারিয়ার হচ্ছে এবং রোগকে নিয়ে যাচ্ছে বয়স্কদের কাছে। ফলে আমি ধারণা করি, যেহেতু ফেসবুকে এটা লাইভ হচ্ছে, ফলে আমাদের অনেক দর্শক আছেন যারা হয়তো ডাক্তার না, সাধারণ দর্শক আছেন অনেক, এবং যারা দর্শক আছেন আমি ধারণা করি বেশিরভাগই ইয়াং, বয়স্করা হয়তো খুব কমই দেখছেন। ফলে আমি সবার উদ্দেশ্যেই বলি, প্রথম কথা হচ্ছে আপনি যদি ইয়াং হন তাহলে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই কম না, এবং আমাদের ইয়াংদের মধ্যে ডেথ রেট নাই এই কথা বলাও ঠিক না। আপনি স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন, আমাদের দেশে যে প্রতিদিন খবর বেরোচ্ছে, ইয়াংদের সংখ্যাটা কিন্তু কম না যারা মারা যাচ্ছে। যদিও জনসংখ্যার তুলনায় তারা কম হতে পারে, কিংবা যারা মারা যাচ্ছে তাদের মধ্যে কম হতে পারে, কিন্তু মারা যাচ্ছে। এটা একটা কথা, অর্থাৎ আপনি কিন্তু বিপদ মুক্ত না, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি কি আপনার নিকটজনের মৃত্যুর কারণ হতে চান? আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি আপনার নিকটজনের মৃত্যুর কারণ হতে চান? এবং প্র্যাকটিক্যালি আপনি তাই হবেন, কারণ আপনি হয়তো ক্যারিয়ার হবেন,
আপনি বেশি আক্রান্ত হবেন না, কিন্তু আপনার ফ্যামিলিতে যে বয়স্কজন আছেন উনি কিন্তু আক্রান্ত হবেন এবং ওনার জন্য বিষয়টা মারাত্মক হতে পারে। ফলে এই বিষয়গুলো মনে রেখে আমাদের স্বাস্থ্যবিধি মানা দরকার, মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বহাল রাখা। এটা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। তারপরে প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের এই বয়স্করা যারা কোমরবিডিটিতে ভুগেন, এদের কিন্তু এখন প্র্যাকটিক্যালি আমাদের কোভিডে যত না মানুষ মারা যাচ্ছেন, মানুষ কিন্তু মারা যাচ্ছেন অন্যান্য রোগে, কারণ অন্যান্য রোগের প্রপার কেয়ার হচ্ছে না। সমস্যা বহুবিধ। একটা হচ্ছে যে মানুষ ভয় পাচ্ছে ডাক্তারের কাছে যেতে, খুব বিপদে না পড়লে যাচ্ছে না, ফলে বিষয়গুলো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে ডাক্তাররা সবাই খুব অ্যাভেলেবল হচ্ছেন না, কারণ ডাক্তাররা তো দেখা গেল বেশি শহীদ হলো এই কোভিডে। শহীদ হলো এই জন্য বলতেছি আমি, ডাক্তার যারা মারা গেছেন বেশিরভাগই কিন্তু কর্মে নিয়োজিত ছিলেন। এমন না যে ডাক্তার কর্মটর্ম ছেড়ে ঘরে বসে রয়েছেন তারপরে উনি মারা গেছেন, এমন কিন্তু খুব কমই ঘটেছে। ফলে আমি তাদের জন্য শহীদ বলবো, কারণ তারা কাজ করতে গিয়েই, রোগীর সেবা দিতে গিয়েই মারা গেছেন। ফলে ডাক্তাররা রিস্কে আছেন। ফলে ডাক্তাররা তো অনেক সময় যেটা করছেন, অনেকে হয়তো চেম্বার করছেন না, অনেকে চেম্বার করলে হয়তো অনলাইন চেম্বার করছেন, এটা তো আসলে প্রপার কেয়ারের প্রতি বাধা। ফলে এই কমরবিডিটির ম্যানেজমেন্ট কেমনে হবে বয়স্কদের ক্ষেত্রে, এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের বয়স্কদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করতে গেলে পরে যে কথাগুলো আব্দুল্লাহ আল মামুন মানে উপস্থাপন করলেন এবং পরবর্তী আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা বললেন, সেই বিষয়গুলোর পাশাপাশি আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিধান রঞ্জন রায় পোদ্দার স্যারকে। আসলে সংক্ষেপে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আসলে আমাদের কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হবে সেটা নিয়েও স্যার কিন্তু কথা বলেছেন। এটা আসলে আমাদের জন্য খুব জরুরি। আমাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর মহাদেব চন্দ্র মন্ডল স্যার, প্রাক্তন অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমি স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। আমরা মাঝে মাঝে বলি যে আসলে আমরা মহাদেব স্যার বা অন্যান্য সিনিয়র প্রফেসর যারা চলে গেছেন, রিটায়ার করে গেছেন এনএমএস থেকে, তাদেরকে মাঝে মাঝে মিস করি, প্রচন্ড মিস করি। বিশেষ করে এল্ডারলি পপুলেশন এবং জেরিয়াট্রিক যে কোমরবিডিটি, সেই ম্যানেজমেন্ট এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে মহাদেব স্যারদের মতামত আমাদের খুব কাজে লাগতো। মহাদেব স্যার আছেন? স্যার আর আমাদের প্রোগ্রামে আছেন, স্যারকে আমি স্যার হ্যাঁ, প্রফেসর মহাদেব স্যার জয়েন করেছেন। স্যার জয়েন করেছেন। স্যার একটু স্যার জয়েন করে আবার মিউট হয়ে গিয়েছে স্যার আপনার এটা। স্যারের কানেকশনটা কোনো কারণে আমার মনে হয় স্যারের কানেকশনটা যেহেতু কাজ করছে না, আমরা আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর ঝুনু শামসুন্নাহার ম্যাডামের কাছে চলে যেতে পারি। আমাদের চিফ গেস্ট প্রফেসর ঝুনু শামসুন্নাহার ম্যাডাম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড প্রফেসর অফ সাইকোথেরাপি, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ম্যাডামকে অনুরোধ করব যে এই বিষয়ে, যে COVID-19 and mental health of the elderly population বিষয়ে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ নিয়াজ। আমি প্রথমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে বার্ধক্য নিয়ে যে আলোচনা করছি, শিশুদেরকে নিয়ে আমাদের অনেক আলোচনা হয়, কিন্তু বার্ধক্য নিয়ে আলোচনা কমই হয়। আমি আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানাবো তার প্রেজেন্টেশনের জন্য। আসলে প্রেজেন্টেশনটা খুবই ভালো হয়েছে এবং তার লাস্ট স্লাইডের জন্য আমি তাকে আসলেই ধন্যবাদ দিচ্ছি, বিকজ আই এম অলসো এ গ্র্যান্ডমাদার। সো আমার মনে হয় যে তোমার লাস্ট স্লাইডটা খুবই সুন্দর হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি আমার মনে হয় যে রিওয়ার্ড ফর দ্য এল্ডারলি পপুলেশন। এখন আলগিন আমার দীর্ঘদিনের সাথী, আমার অত্যন্ত আপনজন, কাছের মানুষ। আলগিন বললেন যে বার্ধক্যে যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা নেগলেক্টেড। আমার আসলে একটা নিধুবাবুর টপ্পা মনে পড়ে গেল
সেটা হয়তো বা প্রফেসর ওয়াজিও জানেন। সেটা এরকম যে আমরা যারা বুড়ো বুড়ি নৈক মানুষ পুরোপুরি সংসারে আছি যে সংসারে মম ভাঙা বোতল শিশি সম, এরকম জানি আমরা না হই। আমাদের যে ফ্যামিলি বন্ডিং এর কথা বললেন জালাল, আসলে ফ্যামিলি বন্ডিং নিয়ে আমরা এখনো গর্বিত। তারপরেও কোভিড সিচুয়েশনে আমরা কিন্তু দেখেছি যে এই ফ্যামিলি বন্ডিংটা কিছু কিছু ক্ষেত্রে ভেঙে পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা অমানবিকতা দেখছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিদেশে কিন্তু রাষ্ট্র এগিয়ে আসে, লোকাল সার্ভিস এগিয়ে এসছে, সেখানে একটা ফোন করলে অ্যাম্বুলেন্স চলে আসে। এখানে যদি আমাদের সিটি কর্পোরেশন, লোকাল সার্ভিস যদি কিছু ভলেন্টারি ডোমিসিলারি সার্ভিস দিতে পারেন, যেই মহিলাটা আলগিন বললেন যে যেই মহিলা একা ছিলেন বাসায়, তাকে যদি আমাদের এই সিটি কর্পোরেশন কিংবা লোকাল অথরিটি থেকে সার্ভিস দেওয়া হতো, তার কিছু লন্ড্রি, তার জিনিসপত্র আনা নেওয়া করা, তার কিছু রান্না করা, তাকে যদি সঙ্গ দেওয়া, এরকম আমাদের কিন্তু এই যে সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের আগের এক্সটেন্ডেড ফ্যামিলি কিংবা জয়েন্ট ফ্যামিলি যে সিস্টেমই বলেন, সেটা থেকে এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে আসছে। যদি ছেলে মেয়ে দেশেও থাকে, দেখা যাচ্ছে ছেলে এবং ছেলের বউ দুজনই চাকরি করছে, তাদের বাচ্চাকে তারা হয়তো বা ডে কেয়ারে দিচ্ছে কিংবা কোনো স্কুলে দিচ্ছে, সেই সময় মা চাকরিতে যাচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা দেশের মানে বাড়ির প্রবীণ মানুষদেরকে সেই রকম সেবা দিতে পারছে না। তো আমাদের রূপক অর্থে আমরা বলি অনেক সময় যে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন। এটা কিন্তু একটা রূপক, যে তার মানে যে বয়োবৃদ্ধ যারা প্রবীণ, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে তোমরা নেগলেক্ট করো না। এই যে আমাদের ধর্মেও আছে যে আমাদের যারা পিতামাতা, আমাদের যারা প্রবীণ, তাদেরকে জানি আমরা সেবা করার সুযোগ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এখন দিয়েছেন, যতদিন তারা বেঁচে আছেন। অতএব সেই সুযোগটা জানি আমরা গ্রহণ করি। আমরা একটা স্টাডি করেছিলাম, স্টাডিটা করেছিল সালাউদ্দিন কাউসার বিপ্লব, আমি সুপারভাইজার ছিলাম। স্টাডিটা খুব মেথডিক্যালি হয়েছিল। একটা ঢাকার একটা ওয়ার্ডে আমরা প্রত্যেকটা বাড়ি সিলেক্ট করেছিলাম। সেই বাড়িতে গিয়ে গিয়ে আমরা র্যান্ডম মেথডে বাড়ি সিলেক্ট করে গিয়ে আমরা কাজটা করেছিলাম। সেখানে এল্ডারলি পিপলরা তারা বলেছিল যে মোস্ট অফ দেম, তারা বলেছিল সেই আমলে যে তারা নেগলেক্টেড। এখন হয়তো কিছু পরিবর্তন হতেও পারে, কিন্তু তার সেখানে বলছে যে ছেলে বলছে যে আমি তো সবকিছুই করি, মার ওষুধ কিনে দিচ্ছি, ঈদে শাড়ি গিফট করছি, মা যেখানে যেতে যাচ্ছে সেখানে যেতে বলছি যাচ্ছে, কিন্তু মা হচ্ছে দেখছে যে ছেলে অফিস থেকে এসে বলছে তুমি ওষুধটা খেয়েছো, তুমি ভাতটা খেয়েছো, ব্যাস 5 মিনিট কথা বলে সে তার অন্য কাজে চলে গেল। তো সেইখানে মা চায়, মার ছেলে চায় যে তার সঙ্গে আধা ঘন্টা কথা বলুক, তাকে একটু টাচ করুক। সেই যে কোয়ালিটি টাইমটা, সেই কোয়ালিটি টাইমটা দেওয়ার কথা কিন্তু ছেলেও মনে রাখে না, মেয়েও মনে রাখে না। আমরা ফিল করি, আমরা যখন বাবা মা হয়েছি, আমরা যখন প্রবীণ হয়েছি, আমরা তখন মনে করি যে আমাদের বাবা মার পাশে আমরা যদি ওভাবে থাকতাম তাহলে ভালো হতো। তা এখন আমাদের সেই ব্যাপারে অ্যাওয়ারনেস করা দরকার। তারপরে আমরা জানি যে একটা নর্মাল এইজিং তো হয়, তাই না? একটা নবজাতক, তারপরে শিশু, কিশোর, তরুণ, তরুণী, প্রবীণ, বৃদ্ধ, এটা হলো, তাই না? বৃদ্ধ যখন হয় তখন শারীরিকভাবে সেটা খুব ভালোভাবে দেখা যায় যে চুল পেকে যায়, রিঙ্কেল পড়ে, শারীরিক অসুস্থতা অনেক দেখা দেয়। কিন্তু মন কিন্তু শরীরের মতো অত তাড়াতাড়ি বুড়িয়ে যায় না। অনেক সময় মনের অনেক তরুণ জীবনের অনেক আকাঙ্ক্ষা কিন্তু তখনও থেকে যায়। যেমন এখনো আমাদের রোমান্টিক ছবি ভালো লাগে, রোমান্টিক গান শুনতে ভালো লাগে, আমরা এখনো রোমান্টিক নভেল পড়ি, তাই না? তো সেই জন্য আমাদের সেই যে মনের পরিচর্যা, সেই মনের পরিচর্যাটা কে করবে? এখন আমাদের এক সময় যখন আমরা ছোটবেলায় আমাদের স্কুলে বন্ধু বান্ধব থাকে, ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব থাকে, তারপরে যখন আস্তে আস্তে আমাদের বন্ধু বান্ধবের সংখ্যা কমতে থাকে, তখন দেখা যায় পরিবার এক্সটেন্ডেড পরিবার হলে হয়তো বা দেওর ভাসুর যা সবাই মিলে একসঙ্গে গল্প আড্ডা দিচ্ছি। কিন্তু তারপরে যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, তখন যদি ছেলে মেয়ে থাকে এবং বাবা মা থাকে, তখন ছেলে মেয়েরই দায়িত্ব হবে বাবা মাকে একটু লং ড্রাইভে নিয়ে যাওয়া, কিংবা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, কিংবা ভালোভাবে তাদেরকে একটা কোয়ালিটি টাইম
হয়তোবা প্রতিদিন না হলেও 2 সপ্তাহে একবার, মাসে একবার, এবং প্রতিদিন তার সঙ্গে বসে তার মনের কথাটা শোনার চেষ্টা করা, যে তুমি কেমন ছিলে, তোমার দিনটা কেমন কাটলো, কি করলে ভালো লাগবে। কিংবা আমরা যেমন বলি যে দাম্পত্য সম্পর্ক ভালো করতে গেলে প্রতিদিন অফিস থেকে আসার জন্য ওয়াইফের জন্য একটা রোজ নিয়ে আসলে ওয়াইফ খুব খুশি হবে। জন্য যদি একটা গিফট নিয়ে আসা যায় এবং সেই সঙ্গে যদি একটা ফিলিং ওয়ার্ড দেওয়া যায়, মা তোমার জন্য এই বিস্কুটটা আনতে, ডায়াবেটিক বিস্কুটটা আনতে পেরে আমার খুব ভালো লেগেছে, মা কিন্তু তখন সেই এনেছে সেটার জন্য ভালো ভালো লাগবে, এবং তার সঙ্গে যে একটা ফিলিং ওয়ার্ড দিল যে তোমার জন্য আনলাম আমি এবং ভালো লেগেছে, এইভাবে কথা বললেও কিন্তু মা খুব ভালো ফিল করবেন। বয়স্কদের কিন্তু খুব খুব বেশি যে তাদেরকে খুশি করতে সময় বেশি লাগে তা না, অল্পতেই তারা সন্তুষ্ট হয়। আমরা জানি এইটা, আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে আমাদেরকে। আমরা যারা এখন প্রবীণ হয়েছি আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করব, এবং আমাদের এখানে যারা নতুন জেনারেশন আছেন, যারা ফেসবুকে শুনছেন, যারা প্রেজেন্ট করলো, আমাদের প্রেজেন্টার ইজ এ ভেরি ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড সাইকিয়াট্রিস্ট অলসো, সেও নিজে নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করবে। এবং আমরা চাইবো যে আমাদের যারা বৃদ্ধ এবং বৃদ্ধা আছেন তারা যাতে নেগলেক্টেড না হয়, তাদের যে সেবা করার যে এখন যে সুযোগটা আছে সেই সুযোগটা জানি আমাদের পরবর্তী প্রজন্ম ব্যবহার করে। এবং এইটা জানি, আমার মনে হয় যে ছোটবেলার থেকেই বই পুস্তক গল্প আকারে বিভিন্নভাবে ইউটিউবে প্রচারণার মাধ্যমে যদি আমরা এটা করতে পারি তাহলে আসলে এটা খুবই ভালো হবে। এখন কিন্তু অনেক সিরিয়াল দেখায়, বিদেশি সিরিয়াল, সেখানে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড সিরিয়াল দেখায়। আমরা আগে অনেক সিরিয়াল দেখেছি, এখনো দেখছি, যেখানে ফ্যামিলিকে নিয়ে দেখায়। ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো দেখায় সেগুলোর মধ্যে অনেক কূটনৈতিক মানে খারাপ দিক আছে, কিন্তু সেখানেও কিন্তু দেখা যায় যে ফ্যামিলিকে নিয়ে দেখায়। এই ফ্যামিলিকে নিয়ে দেখানোটা কিন্তু আমি মনে করি যে এই দিকটা আমার ভালো লাগে, অন্য অনেক দিকটা হয়তো খারাপ আছে। তো আমাদের সেরকম ভাবে আমাদের মিডিয়াতে আমরা নিজেরা পার্সোনালি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রত্যেকটা সচেতন নাগরিক, আমরা জানি আমাদের যে বয়স্করা যা আছে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে নলেজ, সেগুলো জানি আমরা জানতে পারি, তাদের কাছ থেকে সেই নলেজটা যাতে আমাদের মধ্যে অন্যদের মধ্যে চলে যেতে পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আবারও বিএপি কে ধন্যবাদ, আবারও সবাই ধন্যবাদ, সভাপতিকে ধন্যবাদ, এবং মামুন তোমাকে অনেক ধন্যবাদ তোমার প্রেজেন্টেশনের জন্য। আমাকে এখানে প্রধান অতিথি করার জন্য আমি খুবই খুশি হয়েছি, আমার খুবই ভালো লেগেছে আজকে সবার সাথে দেখা হয়ে। থ্যাংক ইউ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি সবসময় বলি যে ম্যাডাম হচ্ছেন যে আমাদের প্রেরণাদায়ী, অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য, এবং আসলেই একজন ছাত্রের কাছ থেকে মানে দ্য বেস্ট বের করে নিয়ে আসার বিষয়টা নিয়ে, আমি যেহেতু খুব রিসেন্টলি বিএসএমইউতে স্টুডেন্ট ছিলাম, আমি বলতে পারবো আসলে যে একটা স্টুডেন্টের কাছ থেকে বেস্ট বের করে নিয়ে আসার জন্য ম্যাডাম আসলে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেন। এবং আসলে ওনার কথা দিয়ে যেটা আসলো যে গভর্নমেন্ট ডমিসিলিয়ারি সার্ভিস শুরু করতে পারেন, বা এল্ডারলি পপুলেশনের জন্য স্পেশাল ফ্যামিলি কিভাবে রোল প্লে করতে পারে, এবং সেটা আসলে আমরা কিভাবে আমাদের গভর্নমেন্টকে সরকারি সার্ভিসের মধ্যে আনতে পারি, কিভাবে যে আমাদের যে ডিজি হেলথের যে বুলেটিন বা অন্য কোথাও আছে সেখানেও আমাদের মাঝে মাঝে ম্যাডাম এল্ডারলি পপুলেশন নিয়ে কথাবার্তা বলা হয়। আর 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ পপুলেশন যদি আমরা ধরি, বাংলাদেশে বর্তমানে অ্যারাউন্ড 13 to 15% পপুলেশন আছে, এবং সেটা মোটামুটিভাবে আগামী 20-30 বছরের মধ্যে সেটা 20% পপুলেশনে চলে যাবে। এবং তাদের এখন যে কোভিড-19 এর সিচুয়েশনের কারণে তারা ডেলিরিয়াম, ডিপ্রেশন, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। কোভিড-19 এফেক্টেড যদি হয়ে যায়, এবং এফেক্টেড না হলেও তারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং দেওয়ার জন্য আমি আমাদের দীর্ঘদিনের আমাদের দীর্ঘদিনের অভিভাবক আমি বলবো, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ওয়াজিদুল আলম চৌধুরী, আজকের সেশনের চেয়ারপারসন। প্রফেসর ওয়াজিদুল আলম চৌধুরী স্যারকে আমি অনুরোধ করবো স্যার কিছু বলার জন্য। ধন্যবাদ নিয়াজ তোমাকে। আজকের এই ওয়েবিনার অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট বৃন্দ, আমাদের
আজকে কোঅর্ডিনেটর ডক্টর নিয়াজ এবং আজকে যে পেপার প্রেজেন্ট করে উপস্থাপনা করলেন ডক্টর মামুন, সকলকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে যারা অর্গানাইজ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ সকলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন যে আমরা একটা বিশেষ ডেমোগ্রাফিক গ্রুপকে নিয়ে কোভিড সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারছি। আমরা গতকাল এরকম একটা ওয়েবিনার করেছিলাম, এটা ছিল বেকহামের অনুষ্ঠান। সেখানেও আমরা কিন্তু একটা বিশেষ গ্রুপ অর্থাৎ নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এবং মেন্টাল রিটার্ডেড বাই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এদের নিয়ে কথা বলেছি। আমার খুব ভালো লেগেছিল যে এরকম একটা বিশেষ গ্রুপকে নিয়ে আমরা আলাপ করার প্রয়াস পেয়েছি। তো আজকে আমরা যদি বলি যে আমরা কেন প্রবীণদের নিয়ে আলাপ করছি করোনা কালে, ডক্টর বিধান যে কথাটা বলেছিল প্রফেসর বিধান, যে আমাদের নিজস্ব ডাটা খুব কম, আমরা হয়তো কিছুটা বাইরের ডাটার উপর নির্ভর করি। তো আমি আমাদের নিজস্ব ডাটা দিয়ে শুরু করি যে আমাদের 2013 সালের যে জরিপ তাতে আছে 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা আমাদের 7%, 7%, সেটা প্রায় 1,30,40 লক্ষ মতো, এবং যেটা 2050 সালে প্রায় 2 কোটি ছাড়াবে। তার মানে বেশ বড় একটা সংখ্যা যাদের বয়স 60-এর ঊর্ধ্বে। তো এইরকম একটা বড় গ্রুপ যারা একটা বড় ঝুঁকিতে আছে এখন। এবার একটু বাইরের দু একটা ডাটা দিই, তাহলে আমরা বুঝবো যে কেন আমরা বয়োবৃদ্ধদের নিয়ে বা প্রবীণদের নিয়ে আজকে আলাপ করতে বসছি। যুক্তরাষ্ট্রের যে হিসাব এপ্রিলে যে ওরা ডাটা দিয়েছে তাতে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে 8 জনই মারা গেছেন যাদের বয়স 65-এর ঊর্ধ্বে। সিডিসির ডাটা এটা। আর WHO এটা বলছে এপ্রিলের ওদের একটা ডাটাই যে 75% মৃত্যু হচ্ছে যাদের বয়স 80-র উপরে। সুইডেন বলছে ওদের 90%-এরই বয়স 70-এর উপরে। আর বলছে 60-এর ঊর্ধ্বে যাদের বয়স তাদের মধ্যে থেকে 3.6% মৃত্যু হয়েছে, 70-এর বেশি যাদের তার 8%, এবং 80-এর বেশি যাদের তার 14.8% মৃত্যুবরণ করেছে। সঙ্গত কারণে দেশি বিদেশি আমাদের দেশেও কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে আমাদের প্রবীণদের মৃত্যুর হার বেশি, যদিও অন্যান্য গ্রুপ যেমন ইয়াং কিংবা শিশুদের মধ্যেও মৃত্যুর হার দেখা গেছে। এক সেকেন্ড। একটু নিয়ে আছে, আমার একটা কল এসছে তো। একটু আমাদের স্যার একটু পরে আবার জয়েন করবেন একটা কল শেষ করে। আমার মনে হয় যে আমরা ওইভাবে ফেসবুক বা ইয়ে থেকে কোনো প্রশ্ন যেহেতু আহ্বান করার উপায় ছিল না, এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় কি যে আলগিন জেরিয়াট্রিক ক্লিনিকে কি করছে যদি 2 মিনিট একটু বলে, জেরিয়াট্রিক ক্লিনিকে কি করছে আলগিন যদি একটু বলে, আমার একটু কৌতূহল হচ্ছে জানার ঠিকঠাক কাজ করছে কিনা। আচ্ছা আলগিন তাহলে বলুক একটু। আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার। তাহলে আলগিন একটু বলে ফেলেন, ভালো কথা, খুব চমৎকার একটা প্রস্তাবনা। ম্যাডাম একটু আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ আনমিউট করে নিন। জি ধন্যবাদ ম্যাডাম। তো জেরিয়াট্রিক ক্লিনিকটা আমরা আসলে শুরু করেছি গত বছর, এটা বেশি দিন হয় নাই। তো যেখানে এটা আমরা হচ্ছে গিয়ে প্রতি বৃহস্পতিবার হচ্ছে গিয়ে এই ক্লিনিকটা করি। তো আমাদের এই আউটডোরে যে সময়টা আসলে কম, আর পেশেন্ট ইদানিং যেটা নতুন শুরু হয়েছে, পেশেন্টও রেগুলার অতটা বেশি আসেন না, সপ্তাহে 2-3 জন করে আসেন। কিন্তু আমরা যে পেশেন্ট যাদেরটা পাচ্ছি উনাদের মানে যে পরিমাণ ডিমেনশিয়া, ডিলেরিয়াম, ডিপ্রেশন এই ধরনের সিমটম গুলো কিন্তু অত বেশি না। মানে আমরা যত বই খাতাতে যত কিছু পাই তত কিন্তু তারা কিন্তু অত ধরনের মানে বইয়ের সাথে কিন্তু অতটা মিলে না। ডিপ্রেশন আছে, সোম্যাটিক সিমটম আছে, মানে এরকম মিক্স পিকচার হচ্ছে গিয়ে ওনাদের বেশি। এই ধরনের পেশেন্ট গুলো আমরা দেখি। আর আমাদের হচ্ছে গিয়ে যে পেশেন্ট এর মধ্যে আমরা যতগুলো পেশেন্ট পেয়েছি উনারা হলো গিয়ে নিজেরাই হলো গিয়ে দেখা যাচ্ছে যে রেফারেল রোগী আসে, কিন্তু নিজেরাই হচ্ছে গিয়ে সেলফ রেফারেন্সেই চলে আসছে অনেক পেশেন্ট, বেশিরভাগ পেশেন্টই।
আর আমরা প্রথমে এখানে খাতার মধ্যে যে রেজিস্টার খাতাটা মেনটেন করি, সেইখানে হচ্ছে গিয়ে পেশেন্টের যা যা সোশিও ডেমোগ্রাফিক এগুলো তো ইয়ে করি, আর রুটিন টেস্ট রুটিন স্ক্রিনিং হিসেবে জেরিয়াট্রিক ডিপ্রেশন স্কেলটা আমরা অ্যাপ্লাই করি, যে পেশেন্টকে এটা রুটিনলি আমরা হলো গিয়ে এই জেরিয়াট্রিক ডিপ্রেশন স্কেল আর এমএমএসি এই দুইটা স্কেল হচ্ছে গিয়ে রেগুলারলি রুটিনলি আমরা প্রত্যেকটা পেশেন্টের জন্য অ্যাপ্লাই করি। আর তাদের রেফারেলের জন্য যদি লাগে তাহলে অন্য অন্য জায়গায় আমরা পাঠাই। আর এছাড়া হচ্ছে গিয়ে আমরা যে নিসামার সাথে হচ্ছে গিয়ে আমরা একটা মানে নর্থ ইস্ট লন্ডনের ওনাদের হচ্ছে গিয়ে যে টিমটা, ওনাদের সাথে কোলাবোরেশনে পরবর্তীতে আমরা জেরিয়াট্রিকের উপরে কাজ মানে একটা সেমিনার করেছি গত অক্টোবরে। ওইটারই আলোকে আমাদের পরবর্তী এই বছর যেহেতু করোনা চলছে সেই কারণে আমরা প্রোগ্রামগুলো কতখানি এগোবে বলতে পারছি না, তবে বিভিন্ন রকমের প্রোগ্রাম ওনাদের সাথে আমাদের সেট আপ করা আছে, সেটা আমরা করতে পারবো কিনা এখন জানি না। ওনাদের মানে এইটুকুন আলোচনা চলছে যে আমরা এই জেরিয়াট্রিক গ্রুপ নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করব, এইটুকুনি বলার মতো ছিল আর কি। আর এখন আমি একটা মানে আহ্বান জানাবো, যেহেতু ওয়াজিলম স্যার আছেন, ম্যাডামও আছেন, যে বিএপি শুধু তো আমরা মানে ব্যাকআমের কাজগুলো করছি বা চাইল্ডের কাজ করছি, তো জেরিয়াট্রিক গ্রুপ যেহেতু এনআইএমএইচ এও জেরিয়াট্রিক ওয়ার্ড আছে, আমি যেহেতু এনআইএমএইচ এ ছিলাম 1.5 বছর না 2.5 বছরের মতো আমি ওখানে কাজ করেছি, তখনই ওখানে জেরিয়াট্রিক ওয়ার্ড ছিল। তো আর আমাদের এখানে যেহেতু জেরিয়াট্রিক ক্লিনিক গত বছর থেকে শুরু হয়েছে, তো এই দুই ইনস্টিটিউশনের যদি কোলাবোরেশনে এবং অন্যান্য মানে হসপিটালের সাথে যদি আমরা মিলে এইটার উপরে যদি এখন যে কোভিড এর উপরে রিলেটেড হোক আর যাই হোক, এই উপরে যদি আমরা কোনো প্রোটোকল যদি রেডি করতে পারি বা কিছু রিসার্চে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে স্যার যদি আমাদেরকে সেই সুযোগ দেন তাহলে আমি মানে এটা করতে আগ্রহী। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার আলোচনার মধ্যে যেটা উঠে আসছে যে আমাদের জন্য দিক নির্দেশনা এসেছে যে জেরিয়াট্রিক ক্লিনিকটা আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও চালু আছে, এবং সেটা আসলে করোনা সিচুয়েশনের জন্য আপাতত আমরা শুধুমাত্র আউটডোর বেসিসে এই সার্ভিসটা দিচ্ছি, কিছুদিনের জন্য বন্ধ আছে। আর ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যে এই মুহূর্তে ওনারা যেভাবে সার্ভিসটা দিচ্ছেন সেটা আমাদের জন্য অবশ্যই একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। ম্যাডাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন যে জেরিয়াট্রিক পপুলেশনের রিসার্চ নিয়ে ইন দিস করোনা এপিডেমিক সিচুয়েশন, বা হচ্ছে যে কম্বাইন্ড এফোর্টস অফ এনআইএমএইচ এন্ড বিএসএমএমইউ ইন দিস এরিয়া। আমার মনে হয় বিধান স্যার এবং ওয়াজিদ স্যার এবং জুনু ম্যাডাম তিনজনই বলতে পারেন। আমি মনে ওয়াজিদ স্যারকে আগে বলতে বলি। স্যার হ্যালো স্যার, একটু আনমিউট করে কথা বলবেন। স্যার আপনাকে আনমিউট করে নেন স্যার। ওয়াজিদ স্যার আনমিউট করে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আজ? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা আলভিন খুব চমৎকার একটা প্রস্তাব দিয়েছে, এবং এর আগেও জালাল কিন্তু এই বিষয়ে একটু আলাপ করেছিল রিসার্চ ব্যাপারে। আমার এটা খুবই চমৎকার একটা প্রস্তাব। আমরা দুই ইনস্টিটিউট মিলে কোলাবোরেশন এই কাজটা বোধহয় করা উচিত আমাদের। আমি এই বিষয়ে কিছু প্রাথমিক আলাপ করেছি হেলালের সাথে, এটা মেঘলার সাথে করেছি, এবং আমার মনে হয় নিয়াজ যেহেতু তুমি আছো, তুমি একটু মাথায় রাখো, নোট রাখো, এই বিষয়ে আমাদের অবশ্যই কাজ শুরু করতে পারি আমরা, যেহেতু দুটো প্রতিষ্ঠানে আমাদের এরকম একটা ক্লিনিক কাজ করছে এবং এটা খুব জরুরি বিষয়। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা প্রবীণদের নিয়ে আজকে আলাপ করতে বসেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমার কাছে। যেটা মনে হয় যে আমরা যখন ম্যানেজমেন্টের কথায় আসি তখন টেলিমেডিসিন ইত্যাদি এসব টেকনোলজির কথা ভাবছি অবশ্যই, কিন্তু এখনো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি পপুলেশনের কথাই ভাবি, যে আজকে 7% মানুষ বা 7% মানুষ 60-এর ঊর্ধ্বে, এর বেশিরভাগ থাকে গ্রামে, 70% তো গ্রামে থাকে। সুতরাং ওখানেই তো 70% বয়োবৃদ্ধ মানুষ আছে বা বয়স্ক মানুষ আছে। সুতরাং আমার মনে হয় এই টেলিমেডিসিনের অ্যাক্সেস কতজনের আছে? আমার তো মনে হয় খুব বেশি না। যতই আমরা এখন জুমে বসি বা ওয়েবিনারে বসি, তা আমরা একটু প্র্যাকটিক্যাল কথা বলা উচিত, যেটা আমাদের রয়্যাল একটু আভাস দিচ্ছিল আমাকে। এখন কিন্তু WHO আর স্টে অ্যাট হোম বলে না, অন্য 3টে বিষয় আছে, যেমন মাস্ক পরো, হাত ধোও, আইসোলেশন, সামাজিক দূরত্ব ইত্যাদি, কিন্তু ঘরে বসে থাকতে হবে কথা কিন্তু বলে না। বলুক আর না বলুক, আমরা সবাই বেরিয়ে গেছি। আমার যেটা মনে হয় যে আমাদের যেহেতু যৌথ পরিবারের যে কনসেপ্ট আর সুবিধা ছিল, সেটা কিন্তু ভাঙনের মুখে একেবারে। এটা প্রফেসর বিধান বলে গেছে, সত্যিকার অর্থেই শুধু শহরে নাই, গ্রামেও কিন্তু যৌথ পরিবারের বা
ছেলে মেয়েদের সাপোর্ট আর সবাই বাপ মা পাচ্ছে না, বয়স্করা পাচ্ছে না। সুতরাং আমাদেরকে যেটা মনে হচ্ছে যে এখন একটু সামাজিক ভাবে আমরা যারা ইয়াং ছেলে মেয়ে আছে তাদের মধ্যে একটা ওরিয়েন্টেশন দরকার। তাদেরকে আমরা বোধহয় কিছু ট্রেন আপ করতে পারি যে যেসব বাড়িতে হয়তো বয়স্ক মানুষ একা থাকেন তাদেরকে সরাসরি হেল্প করা যায় কিনা। যেমন তাদের টেলিফোনে খোঁজ নেওয়া যেতে পারে। ইয়াং ছেলে যারা আছে তাদের প্রত্যেকটা মহল্লায় কমিউনিটিতে আমরা এরকম অর্গানাইজ করতে পারি যে ওই কোন গ্রামে কতজন বয়োবৃদ্ধ মানুষ আছেন যারা সত্যিকার অর্থে অসহায়, যাদের সাপোর্ট করার মতো কেউ নাই, তাদেরকে দেখার জন্য গ্রুপ করা যেতে পারে, তাদের টেলিফোনে খোঁজ নেওয়া যেতে পারে, তাদের বাসায় যেয়ে তাদের দরজায় একটা চিঠি রেখে আসা যেতে পারে। তাতেও তারা ফিল করবেন যে আমার জন্য কেউ চিন্তা করে। প্রয়োজনে তাদের যে খাওয়ার দাওয়ার ইত্যাদি গ্রোসারি ওষুধ কিনে পাঠানো, এই হেল্পটা অত্যন্ত জরুরি। এবং তিনি রেগুলার ওষুধ খাচ্ছেন কিনা এটাও টেলিফোনে খোঁজ নেওয়া যেতে পারে। এই বিষয়গুলো যদি আমরা চালু করতে পারি, আমরা একটু প্র্যাকটিক্যাল হওয়া দরকার বলে আমার মনে করি। টোটালটাই আমরা যদি জুম নির্ভর হয়ে যাচ্ছি, এতে করে আমরা অনেক বেশি সাপোর্ট বোধহয় আমরা দিতে পারবো না। যাই হোক, একজন বয়োবৃদ্ধ মানুষ যখন একা থাকেন কোনো বাড়িতে, এই সাপোর্ট কিন্তু সবারই দেওয়ার কথা, আত্মীয় স্বজন বলে কোনো কথা নেই, এটা সবাই দিতে পারে। একজন বয়োবৃদ্ধ মানুষ বাড়িতে অনেকের কাছে এটা অনেকের বোঝা মনে হয়, কিংবা মনে হয় তিনি অনেকের কাছে বিরক্তির কারণ হয়। কিন্তু আমরা যদি এইভাবে ভাবি যে এই মানুষটা, তার মধ্যে তো শুধু একজন বৃদ্ধ মানুষ নয়, তার মধ্যে পুঞ্জীভূত আছে, তার পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, তার বিচক্ষণতা আছে, এগুলো আমরা নানাভাবে কাজে লাগাতে পারি। সুতরাং আমরা দেখছি যে কোভিড এর কারণে আসলে কেন এই গ্রুপটা বেশি আক্রান্ত হচ্ছে, তার মানে এক নম্বর হচ্ছে তাদের ইমিউনিটি কমে যায়, তাদের কোমরবিডিটি অনিবার্যভাবে কোমরবিডিটি থাকে, এবং বয়োবৃদ্ধদের ক্ষেত্রে রিকভারিটা খুব স্লো হয় এবং একটু জটিল হয়। সুতরাং এই সব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের ইমিউনিটি এবং অন্যান্য বিষয়গুলা, তাদের অন্যান্য যে কোমরবিডিটি গুলো আছে, যেটা আমাদের দু একজন বক্তা আগেও বলেছেন, এই বিষয়গুলো কিন্তু উপেক্ষিত হচ্ছে, সেটারও গুরুত্ব দেওয়া উচিত। এবং ডব্লিউএইচও থেকে বলা হচ্ছে যে ফ্যামিলি যে আমাদের রুটিন থাকবে, তার মধ্যে অবশ্যই যারা এল্ডারলি পিপল আছেন তাদের যে আগে থেকে যে শারীরিক সমস্যাগুলো আছে বা মানসিক সমস্যাগুলো আছে, সেগুলোর জন্য নিয়মিত তার আগের যে চিকিৎসক তার সাথে যোগাযোগ রাখা হচ্ছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ডব্লিউএইচওর মানে মহাসচিব আরো বলেছিলেন যে করোনার জন্য অন্য কোনো বিষয়কে নেগলেক্ট করা যাবে না। তখন প্রতিদিনই শিশু জন্ম নিচ্ছে, তার ইমিউনাইজেশন দরকার আছে, বিভিন্ন রকম ক্রনিক ইলনেস আছে, মেন্টাল ইলনেস আছে, প্রয়োজন হলে এইসব ক্ষেত্রে আরো বেশি লোকবল বাড়াতে হবে। উনি কিন্তু এটা মার্চ মাসেই খুব জোর দিয়ে বলেছিলেন। সুতরাং এই বিষয়টির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা সত্যিকার অর্থে যাদের নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ যারা এল্ডারলি পিপল, তাদের কিন্তু অন্যান্য রোগ আছেই, সেটা কিন্তু করোনার জন্য কমে যায়নি, বরং করোনার কারণে সবই বেড়েছে। তার সাথে সাথে করোনা জনিত তাদের যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক সমস্যা, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। এটা একদম পরিষ্কার আমরা আমাদের রুটিন প্র্যাকটিসে দেখতে পাচ্ছি, যেটা আলগিন খুব চমৎকার ভাবে একটা অদ্ভুত ভীষণ বেদনাদায়ক একটা চিত্র আলগিন তুলে ধরেছে। এবং যেটা আমাদের বলেছে, রয়্যালও বললো যে আসলে পেশাদারিত্ব এবং সংবেদনশীলতা দুটোই থাকা উচিত, না হলে কিন্তু আমরা প্রকৃত সাহায্য তাদেরকে করতে পারবো না। তা আমি আজকে আমার আর বক্তব্য দীর্ঘ করতে চাই না। মামুন খুব চমৎকার, খুব ব্রিফ, যেটা আমরা সবসময় আশা করি যে একটা ব্রিফ এবং ইনফরমেটিভ প্রেজেন্টেশন, আমার খুব ভালো লেগেছে। অভিনন্দন। আমাদের মাননীয় প্রধান অতিথি খুব চমৎকার ভাবে অনেক কিছু উল্লেখ করেছেন, এবং যারা প্যানেলিস্ট, বিশেষ করে ডক্টর আলগিন, তারপর রয়্যাল, এরা সবাই খুব চমৎকার ভাবে, খুব সংক্ষেপে হলেও খুব সুন্দর বলেছে। আর ডক্টর বিধান যে বিষয়গুলো উল্লেখ করেছেন, এটা সত্যিকার অর্থে এই বিষয়গুলো আমাদের আরো একটু ভেবে দেখা দরকার, যে আমরা আসলে একেবারে ঢাকা বেসড বা শহর আরবান বেসড থাকবো নাকি কোনোভাবে আমাদের এই বিষয়গুলো একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বেশিরভাগ মানুষ বাস করছে, তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে কিনা, এবং তাদের কোনো উপকার আসে কিনা। তো আপনাদের সকলকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, যাদের কারণে, এই ফার্মাসিউটিক্যাল কারণে কিন্তু আমরা অনেকখানি হলেও আবার করোনার এই দুর্যোগের মধ্যেও কিন্তু মেইন স্ট্রিমের সাথে থাকতে পারছি। আমরা দেশি বিদেশি যে পরিসংখ্যান গুলো আলাপ করতে পারছি, আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে করা উচিত, এই বিষয়গুলো আলাপ, একজনের সাথে আরেকজনের ইন্টারাকশন হচ্ছে, এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে। এই যে আমরা যেমন শুনলাম আজকে আলগিনের যে অভিজ্ঞতা, একটা অসাধারণ অভিজ্ঞতা, এরকম আমাদের সবারই কিছু কিছু হচ্ছে। সুতরাং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আবার এইখানে আমাদেরকে আবার
মেন স্ট্রিমের যুগ সংযুক্ত রাখার জন্য তারা কষ্ট করছেন বা আমাদের সাহায্য করছেন। এই জন্য তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। নিয়াজকে ধন্যবাদ, এবং নিয়াজকে আবারও বলছি, আলগিন যে প্রস্তাবটা দিয়েছে এটা আমরা নিশ্চয়ই আবার বসে নেক্সট ইসি মিটিং এ একটা তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। এই বিষয়টা আমি কিছুটা আলাপ আমাদের হয়ে আছে, একটা ছোট প্রোটোকল তৈরি করা আছে। তো আমি আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সমাপনী বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য মিস্টার মোহাম্মদ একরামুল হক, ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কে অনুরোধ জানাচ্ছি। মিস্টার মোহাম্মদ একরামুল হক। Thank you, sir. Honorable Chairperson, Chief Guest, most respected panel of experts and learned speaker, respected participants, Assalamu alaikum and very good evening. It is my great pleasure to have been asked to propose a vote of thanks and say some things in this wonderful webinar. Firstly, I would like to pay my respect to those doctors who have sacrificed their life for COVID-19 patient treatment. I wish and respect and long life to those who are still fighting for their life to treat COVID patients of our country. I beg to pay my heartiest thanks today Speaker Dr. Abdullah Al Mamun for his very informative and elaborate presentation of our knowledge. I like to convey my gratitude to panel of experts and today chief guest for their value adding. Of course, a big thanks to our honorable chairperson to successfully complete today's scientific session. Dear participants, owning pharmaceuticals company in Bangladesh for last 34 years and is now on the way to become a multinational company, which is the pride of our nations. Today, Square is a name and symbolized a brand name of confidence. But Square journey to success was not a doctors community who have contributed a lot for make this company successful one. We acknowledge your contribution, gratefulness. Again, sir, I would like to convey my gratitude and sincere thanks today our honorable chairperson, chief guest, and panel of experts for giving us their valuable time. I want to thanks to all the doctors for your kind presence. Finally, sir, I like to thanks Dr. Niaz Mohammad Khan as a professor of psychiatry for his outstanding performance as moderator. We Square always wishing you good health. Allah Hafiz. Thank you very much. With this vote of thanks, our today's webinar is Thank you, sir. webinar is ended. Thank you, Mr. Mohammad Ekramul Haq, and with this vote of thanks, officially ended. And thanks all of you. Thank you. Thank you, sir. Thank you Thank you, all. sir. স্যার আপনার পারমিশন দিলে স্যার, তাহলে স্যার আমরা প্রোগ্রামটা